1 জুন বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। 4,266 কোটি টাকার বাজেট উত্থাপন, জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য 7.4 ভাগ। বাজেট গণমুখী দাবি আওয়ামী লীগের, লুটপাট করতেই এই বাজেট মনে করেন খালেদ। তামিমের সেঞ্চুরিতে 300 পেরোল স্কোর, ইংল্যান্ডকে টাইগারদের 306 রানের টার্গেট। $7.4 প্রবৃদ্ধির লক্ষ্য ধরে 4,266 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থ বছরে জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব বোর্ডের লক্ষ্য ধরা হয়েছে 2,48,190 কোটি টাকা। 5.5% নিচে মুদ্রাস্ফীতি রাখার লক্ষ্য রয়েছে বাজেটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চিরচেনা কালো ব্যাগ হাতে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুরুতেই দেশের অর্থনীতিতে গত 7 বছরের সাফল্যের মাল্টিমিডিয়া প্রদর্শনী। এরপরই উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন সামনে রেখে নতুন অর্থ বছরের 4,266 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। উপস্থাপনের জন্য আপনার অনুমতি চাই। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 7.4 ভাগ। মূল্যস্ফীতি 5.5% নিচে রাখার লক্ষ্য রয়েছে বাজেটে। 17-18 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 7.4% এবং বছর শেষে মূল্যস্ফীতির হার 5.5%। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 2,87,990 কোটি টাকা। রাজস্ব বোর্ড থেকে আসবে 2,48,190 কোটি টাকা। ভ্যাটের হার 15% রাখার সিদ্ধান্তে অনড় থেকেছেন অর্থমন্ত্রী। তাই আগামী অর্থবছর মূসককেই ধরা হচ্ছে আয়ের মূল উৎস। এরপর আয়কর। বাজেটে ব্যক্তি করমুক্ত আয়ের সীমা আগের মতো 2.5 লাখ টাকাই থাকছে। এই ধারা অব্যাহত থাকবে বলেই আমরা আশা করছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেয়া এই বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য রাখা হয়েছে 1,53,331 কোটি টাকা। বাজেট ঘাটতি থাকছে 1,12,276 কোটি টাকা, যা জিডিপির 5 ভাগের মধ্যেই থাকছে। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে এই ঘাটতি মেটানো হবে। ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হবে 28,203 কোটি ও সঞ্চয়পত্র বিক্রি থেকে আসবে 30,000 কোটি টাকা। এছাড়া বৈদেশিক ও অন্যান্য উৎস থেকে আসবে বাদবাকি টাকা। সবসময়ই লক্ষ্যমাত্রা 5% নিচে রয়েছে এবং প্রকৃত প্রস্তাবে আমরা যেরকম প্রাক্কলন করেছি তার চেয়ে অনেক নিচেই আমাদের ঘাটতি রয়েছে। এবার সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে 65,444 কোটি টাকা। প্রতি বছরই বিশাল আকারের বাজেট ঘোষণা করা হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয় না। তাই এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন বাজেট বাস্তবায়ন করতে হলে অর্থ বছরের শুরু থেকেই কার্যকরী উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ আবু আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো মুস্তাফিজুর রহমান এবং সহকর্মী শাওন হাসনাত। শাওন হাসনাত, আপনার কাছ থেকেই প্রথমে একটু জানতে চাই যে আজকের যে বাজেট ঘোষণা করা হয়েছে সেটার বিশেষ দিকগুলো কি, কোনগুলোতে আপনারা খবর করার সময় গুরুত্ব দিয়েছেন? আসলে নতুন এই বাজেটের একটা বড় দিকই হচ্ছে নতুন ভ্যাট আইন। অনেকেই বলছেন যে বিশেষ করে নির্বাচনের আগে শেষ কার্যকরী বছর, কিন্তু বাজেটে আসলে নির্বাচনের বিষয়টা খুব একটা দেখা যায়নি। যে নির্বাচনকে কেন্দ্র করে যে বড় ধরনের বরাদ্দ, থোক বরাদ্দ, এই বিষয়গুলো অতীতের ধারাবাহিকতা তা হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু সেভাবে কিন্তু সেটা দেখা যায়নি। বরং অর্থমন্ত্রী যেটা বলেছিলেন যে এই বাজেটে আমি আসলে যতটুকু কর, ভ্যাট বা এইসব বাড়ানোর চিন্তা ভাবনা করব, কারণ সামনে নির্বাচনী বাজেট দেবেন, সেক্ষেত্রে সেটি 5 লাখ কোটি টাকার হবে। তো এই বাজেটটিকে অনেক ক্ষেত্রে উনি বলছেন যে একটু সংস্কারমূলক বাজেট, বিশেষ করে নতুন ভ্যাট আইনকে কেন্দ্র করে। এবং ভ্যাট আইন কিন্তু আসলে কার্যকর হচ্ছে 1 জুলাই থেকে, এবং সেক্ষেত্রে 15% ভ্যাটই তিনি রাখছেন। তবে অব্যাহতি সীমাটা তিনি অনেক বাড়িয়ে দিয়েছেন, যার কারণে ব্যবসায়ীদের কাছ থেকে খুব একটা আপত্তি এখন পর্যন্ত আমরা শুনতে পারিনি। হয়তো সামনে আরও অন্য প্রতিক্রিয়া পাবো। বিশেষ করে অব্যাহতি সীমা তিনি 36 লাখ টাকা সেটা করে দিয়েছেন। এছাড়া টার্নওভার ট্যাক্স 1% বাড়ালো, সেটা আসলে 36 লাখ থেকে প্রায় 1.5 কোটি টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এছাড়া প্রচুর পণ্যকে আসলে ভ্যাটের আওতার বাইরে নিয়ে গেছেন। এক্ষেত্রে আসলে ব্যবসায়ীদের কাছ থেকে আমরা এখনও ওইভাবে শুনতে পাচ্ছি না।
তো নতুন ভ্যাট আইন, তবে একটা বিষয় একটু আশঙ্কা তৈরি করেছে, বিশেষ করে ব্যাংকের যে হিসাবের ক্ষেত্রে যে আবগারি শুল্ক সেটা বাড়ানো হয়েছে। আগে 20,000 টাকা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আসলে 120 টাকার মতো একটা শুল্ক নেওয়া হতো, সেটি সীমা এখন 1 লাখ টাকা করা হয়েছে, এবং সেটি আসলে 500 টাকা ছিল, সেটাকে এখন 300 টাকা বাড়িয়ে 800 টাকা করা হয়েছে। আমি যদি আপনাকে আরেকটু জানাই, সেক্ষেত্রে 10 লাখ টাকা থেকে 1 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা, সেটি 500 টাকার পরিবর্তে এখন 800 টাকা করা হয়েছে। তারপরে 10 লক্ষ থেকে 1 কোটি টাকা। এটি কি ট্রানজ্যাকশনের উপরে, নাকি কেউ যদি এই টাকাটা ব্যাংকে গচ্ছিত রাখে, অর্থাৎ মানে আপনার ব্যাংক হিসাবে কোনো একটি সময় যদি লেনদেন 1 লাখ টাকার মতো হয়, সেক্ষেত্রে আপনি এই শুল্কের আওতায় পড়বেন এবং সে অনুযায়ী শুল্কটি দেয়া হবে, মানে এটি বলা হয়েছে। এবং সেটি আসলে বিভিন্ন সীমা অনুযায়ী সেটি বাড়ানো হয়েছে, প্রত্যেকটি স্তরই বাড়ানো হয়েছে। 10 লক্ষ থেকে 1 কোটি সেটি 1,500 থেকে সেটি 2,500 করা হয়েছে। 1 কোটি থেকে 5 কোটি সেটি 7,500 পরিবর্তে প্রায় 12,000 টাকা করা হয়েছে, এবং 5 কোটির উপরে হলে সেটি 10,000 টাকা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অধ্যাপক আবু আহমেদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই, সামগ্রিকভাবে এই বাজেট দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, এবং তারা মনে করছেন যে এইটি অত্যন্ত গণমুখী ও উন্নয়নমূলক বাজেট হয়েছে। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার দৃষ্টিতে এই বাজেটটি কিরকম মনে হচ্ছে? অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে ইটস এ বিগ বাজেট, অলসো এ গুড বাজেট, কিন্তু আমি যেভাবে দেখি মানে বিগ বাজেট যে গুড বাজেট হবে এটার কোনো নিশ্চয়তা নাই। কারণ হচ্ছে এই যে বাড়তি কর, এই যে 4 লক্ষর উপর যে টোটাল বাজেটের যে সাইজ, এই যে বাড়তি কর 35% এডিশনাল ট্যাক্স কালেক্ট করতে হবে গত বছরের তুলনায় এনবিআরকে, এগুলো জনগণের পকেট থেকে যাবে। ভ্যালুয়ারের ট্যাক্সের কথা তো বলাই হলো, তারপরে এই যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এগুলো এক ধরনের মানুষের যে ক্যাপাসিটি টু বিয়ার, মানে সহন করার ক্ষমতার উপর কিন্তু চাপ ফেলবে। সুতরাং সবকিছু মিলিয়ে এটা কতটা জনবান্ধব সে ব্যাপারে আমার প্রশ্ন আছে। সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে যে সরকার বারবার বলতে চাচ্ছেন যে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি এই বাজেট প্রেজেন্টেশনে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কোনো স্টেপ দেখি নাই। একটা বড় স্টেপ হতে পারতো কর্পোরেট ইনকাম ট্যাক্সের রিডাকশন যদি হতো। সারা পৃথিবী কিন্তু ট্যাক্স রিডিউস করতেছে, কর্পোরেট ইনকাম ট্যাক্স রিডিউস করতে, ইভেন পার্সোনাল ইনকাম ট্যাক্সও তারা হ্রাস করার দিকে অগ্রসর হচ্ছে। ইউকে করেছে, ইন্ডিয়া করেছে, যুক্তরাষ্ট্র করেছে, এবং মেনি আদার ইকোনমিজ তারা এখন কম্পিট করতেছে কে কতটা কম ট্যাক্সে ব্যবসা করার জন্য সুযোগ করে দিতে পারে। না, আনফরচুনেটলি বাংলাদেশে এই ইস্যুটা বা এই যে বেশি ট্যাক্স রেট হলে বেশি কালেক্ট হবে, এই থিমের উপর, যেটা ফলস একটা মানে থিম, সেটার উপর এখনো বসে আছে। সুতরাং অর্থমন্ত্রী মহোদয় যদি বলতেন যে হ্যাঁ আমি কর্পোরেট ইনকাম ট্যাক্সও কমাচ্ছি, লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে বিশেষ করে যেগুলো কমালে ওগুলো ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা বাড়তো, এবং শেয়ার হোল্ডার্সেরা যারা সাধারণ বিনিয়োগকারীরা 2010-এর সেই কেলেঙ্কারির সময় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর থেকে তারা কাটিয়ে উঠতে পারে নাই, তারাও একটু উপকৃত হতো। একটা সাজেশন ছিল যে ডিভিডেন্ড ইনকামের 1 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখার জন্য, কিন্তু আনফরচুনেটলি সেই সাজেশনটুকু অর্থমন্ত্রী মহোদয় অতটা সিরিয়াসলি অ্যাড্রেস করার জন্য সময় পান নেই। তো আমি মনে করি যে সময় এখনো আছে, বড় রকমের বাজেট দিলে ওইটা যে খুব বেশি ক্রেডিট ওয়ার্ডে হবে তা না। আপনার ওয়েস্টেজ হচ্ছে, ফিলফারেজ হচ্ছে, করাপশন হচ্ছে। এখন মানুষ কেন, জনগণকে কেন আপনি বলবেন যে আপনারা বেশি করে ট্যাক্স দেন? ওই যে ব্যাংকগুলো, সরকারি মালিকানা কতগুলো ব্যাংক, কয়েকটা ব্যাংক আছে, সেখানে লুটপাট হচ্ছে এবং তাদের ক্যাপিটাল শর্টেজ হচ্ছে। তো জনগণকে বলার জন্য কোন কি মোরাল স্ট্যান্ডিং আছে সরকারের যে আপনারা বেশি হারে ট্যাক্স দেন এবং ওইখানে টাকা লাগবে, ওইখানে টাকা লাগবে? ঠিক আছে, জিনুইন কাজকর্মে তো অবশ্যই জনগণ ট্যাক্স দিবে, ট্যাক্স না দেওয়ার কথা না। আবু আহমেদ, আমার মনে হয় যে এই জিনিসটা জনগণকে আরো
মানে সম্পৃক্ত করা, কিভাবে জনগণের টাকা ব্যয় হচ্ছে এবং সেই টাকাগুলি যদি এইভাবে কোনো একটা ফাঁক গলে চলে যায় সেটা জনগণের জন্য কোনো উন্নয়নে কাজে লাগবে না বা জনগণের কাজে লাগবে না। আপনার কাছে আবার ফিরে আসছি মুস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে একটু এই বাজেট সম্পর্কে জানতে চাই, যেটি নিয়ে কথা আছে যে অনেক বড় বাজেট, কিন্তু বড় বাজেটের চাইতেও বেশি যেটি আপনারাও বলেছেন চ্যালেঞ্জ, যে এটি কিভাবে বাস্তবায়ন করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যয় যেটি ধরা হয়েছে, আমরা জানি যে ব্যয় হিসাব করেই আয় করার পরিকল্পনা সরকার করে বাজেটের ক্ষেত্রে, কিন্তু সেই আয়টি কিভাবে হবে সেই দিক নির্দেশনাটা যথেষ্ট কিনা এবং সেই ক্ষেত্রে মানুষ যারা ইতিমধ্যে কর দিচ্ছেন তাদের উপরেই ভারটা আরও বেশি করে দেওয়া হচ্ছে কিনা। ধন্যবাদ। আমার মনে হয় না যে বাজেটের যে আকার এটা আমাদের দেশের উন্নয়নের প্রয়োজনীয়তার নিরিখে খুব বড়। এটা আমাদের জিডিপির শতকরা 20% সমান, আর মাথাপিছু যদি ধরি এটা 25,000 টাকা মাথাপিছু। সুতরাং এটা আমি মনে করি না যে এটা বড়। কথাটা হলো যে এই বাজেটের অর্থায়নটা কিভাবে করা হবে, এই বাজেটের ঘাটতি অর্থায়ন কিভাবে করা হবে, এটা কিভাবে আমরা বিনিয়োগ করব, সাশ্রয়ীভাবে করতে পারবো কিনা, সুশাসনের সাথে করতে পারবো কিনা, সময় মতো করতে পারবো কিনা, এটাই হলো মূল চ্যালেঞ্জ। যে অনুমতিগুলো করা হয়েছে যেমন বৈশ্বিক প্রেক্ষাপটে আমার মনে হয় যে একটু বোধহয় বেশি আশাবাদী হয়ে গেছে, কারণ সামগ্রিকভাবে আমরা যেটা দেখি যে বৈশ্বিক অর্থনীতি যে উঠানামা, আমাদের রপ্তানি এবং আমাদের রেমিটেন্সের যে প্রাক্কলন, মনে হয় যে সেখানে বেশ বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমাদের প্রাক্কলন করা হয়েছে যে আমাদের যে আমরা অর্থ যেটা বিনিয়োগ করব, খরচ করব, সেটা শতকরা 26% হারে বাড়বে, আর কর যেটা আদায় করব এটা শতকরা 36% বাড়বে। কিন্তু আমরা গত কয়েক বছরের যদি আমরা গড় হিসাব নেই তাহলে এটা 15, 16, 17, 18% বেশি ছিল না। এখানে বৈদেশিক যে সাহায্য সেইটার যে ব্যয় সেটা প্রায় শতকরা 90% বেশি আমরা ব্যয় করতে পারবো, এটা প্রাক্কলন করা হয়েছে। এই জায়গাগুলোতে কোন ধরনের সংস্কার আমরা নিচ্ছি সেই জায়গাটাতে কিন্তু খুব স্পষ্ট কোনো ধারণা আমরা পাইনি। ভ্যাটের উপরে নির্ভরশীলতা বাড়বে, অপ্রত্যক্ষ কর এটা জনগণের উপরে এটার একটা বোঝা হবে, এটা আশঙ্কা করাই যায়, কারণ অনেকগুলোকে যদিও আওতায় বাইরে রাখা হয়েছে কিন্তু তারপরও নতুন অনেক পণ্যের উপরে 15% ভ্যাট বসবে, যেগুলো আগে হয় 0 ছিল অথবা 4 ছিল। আর একটা ধারণা করা হয়েছিল যে এসডিটা তুলে নেওয়া হবে, সেখানেও কিন্তু অনেক পণ্যের উপরে এসডি রয়ে গেছে, যে সম্পূরক ডিউটি যেটা। সুতরাং সবটা মিলে একটা মূল্যস্ফীতি 5.5%-এর মধ্যে রাখা এটা খুবই একটা চ্যালেঞ্জিং হবে। আর যে ধরনের সংস্কার কর্মসূচিগুলো প্রয়োজন ছিল যাতে করে আমাদের বাস্তবায়নের সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো যায়, সেই জায়গাটাতে যেমন ডাইরেক্ট ট্যাক্স যেটা করা ছিল, সিভিল সার্ভিস অ্যাক্ট যেটা করার কথা ছিল, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এইসব জায়গাগুলোতে যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে কিন্তু এই বাস্তবায়নটা আমরা করতে খুবই দুরূহ হবে। আরেকটা হলো যে সরকার 1 টাকা বিনিয়োগ করলে ব্যক্তিখাত আমাদের দেশে 4 টাকা বিনিয়োগ করেন। সুতরাং সেখান থেকে দেখতে হবে যে ব্যক্তিখাতকে কতটুকু এখানে তাদের বিনিয়োগকে আমরা সক্ষমতা দিতে পারছি। সেদিক থেকেও আমার মনে হয় যে ধরনের সুরক্ষা ব্যক্তিখাতকে দিতে হবে সেই, এবং যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি বাস্তবায়ন করে ব্যক্তিখাতের বিনিয়োগ আকর্ষণ করতে হবে, সেই জায়গাটাতে কিন্তু আমরা অনেক দুর্বলতা লক্ষ্য করি। আরেকটা একজন বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে, জানিয়ে দিচ্ছি শুনুন। 4,266 কোটি টাকার বাজেট উত্থাপন, জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য 7.4 বাজেট গণমুখী দাবি আওয়ামী লীগের, লুটপাট করতেই এই বাজেট।
মনে করেন খালেদ। তামিমের সেঞ্চুরিতে 300 পেরোল স্কোর, ইংল্যান্ডকে টাইগারদের 306 রানের টার্গেট। $7.4 প্রবৃদ্ধির লক্ষ্য ধরে 4,266 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থ বছরে জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব বোর্ডের লক্ষ্য ধরা হয়েছে 2,48,190 কোটি টাকা, 5.5% নিচে মুদ্রাস্ফীতি রাখার লক্ষ্য রয়েছে বাজেটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চিরচেনা কালো ব্যাগ হাতে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুরুতেই দেশের অর্থনীতিতে গত 7 বছরের সাফল্যের মাল্টিমিডিয়া প্রদর্শনী। এরপরই উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন সামনে রেখে নতুন অর্থ বছরের 4,266 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। উপস্থাপনের জন্য আপনার অনুমতি চাই। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 7.4 মূল্যস্ফীতি 5.5% নিচে রাখার লক্ষ্য রয়েছে বাজেটে। 17-18 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 7.4% এবং বছর শেষে মূল্যস্ফীতির হার 5.5%। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 2,87,990 কোটি টাকা। রাজস্ব বোর্ড থেকে আসবে 2,48,190 কোটি টাকা। ভ্যাটের হার 15% রাখার সিদ্ধান্তে অনড় থেকেছেন অর্থমন্ত্রী। তাই আগামী অর্থ বছর মূসককেই ধরা হচ্ছে আয়ের মূল উৎস, এরপর আয়কর। বাজেটে ব্যক্তি করমুক্ত আয়ের সীমা আগের মতো 2.5 লাখ টাকাই থাকছে। এই ধারা অব্যাহত থাকবে বলেই আমরা আশা করছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেয়া এই বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য রাখা হয়েছে 1,53,331 কোটি টাকা। গর্বদেশ শেখ হাসিনার বাজেট ঘাটতি থাকছে 1,12,276 কোটি টাকা, যা জিডিপির 5 ভাগের মধ্যেই থাকছে। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে এই ঘাটতি মেটানো হবে। ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হবে 28,203 কোটি ও সঞ্চয়পত্র বিক্রি থেকে আসবে 30,000 কোটি টাকা। এছাড়া বৈদেশিক ও অন্যান্য উৎস থেকে আসবে বাদবাকি টাকা। সবসময়ই লক্ষ্যমাত্রা 5% নিচে রয়েছে এবং প্রকৃত প্রস্তাবে আমরা যেরকম প্রাক্কলন করেছি তার চেয়ে অনেক নিচেই আমাদের ঘাটতি রয়েছে। এবার সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে 65,444 কোটি টাকা। প্রতি বছরই বিশাল আকারের বাজেট ঘোষণা করা হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয় না। তাই এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন বাজেট বাস্তবায়ন করতে হলে অর্থ বছরের শুরু থেকেই কার্যকরী উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ আবু আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো মুস্তাফিজুর রহমান এবং সহকর্মী শাওন হাসনাত। শাওন হাসনাত, আপনার কাছ থেকেই প্রথমে একটু জানতে চাই যে আজকের যে বাজেট ঘোষণা করা হয়েছে সেটার বিশেষ দিকগুলো কি, কোনগুলোতে আপনারা খবর করার সময় গুরুত্ব দিয়েছেন? আসলে নতুন এই বাজেটের একটা বড় দিকই হচ্ছে নতুন ভ্যাট আইন। অনেকেই বলছেন যে বিশেষ করে নির্বাচনের আগে শেষ কার্যকরী বছর, কিন্তু বাজেটে আসলে নির্বাচনের বিষয়টা খুব একটা দেখা যায়নি। যে নির্বাচনকে কেন্দ্র করে যে বড় ধরনের বরাদ্দ, থোক বরাদ্দ, এই বিষয়গুলো অতীতের ধারাবাহিকতা তা হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু সেভাবে কিন্তু সেটা দেখা যায়নি। বরং অর্থমন্ত্রী যেটা বলেছিলেন যে এই বাজেটে আমি আসলে যতটুকু কর, ভ্যাট বা এইসব বাড়ানোর চিন্তা ভাবনা করব, কারণ সামনে নির্বাচনী বাজেট দেবেন, সেক্ষেত্রে সেটি 5 লাখ কোটি টাকার হবে। তো এই বাজেটটিকে অনেক ক্ষেত্রে উনি বলছেন যে একটু সংস্কারমূলক বাজেট, বিশেষ করে নতুন ভ্যাট আইনকে কেন্দ্র করে। এবং ভ্যাট আইন কিন্তু আসলে কার্যকর হচ্ছে 1 জুলাই থেকে, এবং সেক্ষেত্রে 15% ভ্যাটই তিনি রাখছেন। তবে অব্যাহতি সীমাটা তিনি অনেক বাড়িয়ে দিয়েছেন, যার কারণে ব্যবসায়ীদের কাছ থেকে খুব একটা আপত্তি এখন পর্যন্ত আমরা শুনতে পারিনি। হয়তো সামনে আরও অন্য প্রতিক্রিয়া পাবো। বিশেষ করে অব্যাহতি সীমা তিনি 36 লাখ টাকা সেটা করে দিয়েছেন। এছাড়া টার্নওভার ট্যাক্স 1% বাড়ালো, সেটা আসলে 36 লাখ থেকে প্রায় 1.5 কোটি টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এছাড়া প্রচুর পণ্যকে আসলে ভ্যাটের আওতার বাইরে নিয়ে গেছেন। এক্ষেত্রে আসলে ব্যবসায়ীদের কাছ থেকে আমরা এখনও ওইভাবে শুনতে পাচ্ছি না। তো নতুন ভ্যাট আইন তবে একটা বিষয় একটু আশঙ্কা তৈরি করেছে, বিশেষ করে ব্যাংকের যে হিসাবের ক্ষেত্রে যে আবগারি শুল্ক সেটা বাড়ানো হয়েছে। আগে 20,000 টাকা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আসলে 120 টাকার মতো একটা শুল্ক নেওয়া হতো, সেটি সীমা এখন 1 লাখ টাকা করা হয়েছে, এবং সেটি আসলে 500 টাকা ছিল, সেটাকে এখন 300 টাকা বাড়িয়ে 800 টাকা করা হয়েছে। আমি যদি আপনাকে আরেকটু জানাই, সেক্ষেত্রে 10 লাখ টাকা থেকে 1 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা, সেটি 500 টাকার পরিবর্তে এখন 800 টাকা করা হয়েছে। তারপরে 10 লক্ষ থেকে 1 কোটি টাকা। এটিকে
এইটি কি ট্রানজ্যাকশনের উপরে, নাকি কেউ যদি এই টাকাটা ব্যাংকে গচ্ছিত রাখে, অর্থাৎ মানে আপনার ব্যাংক হিসাবে কোনো একটি সময় যদি লেনদেন মানে 1 লাখ টাকার মতো হয়, সেক্ষেত্রে আপনি এই শুল্কের আওতায় পড়বেন এবং সে অনুযায়ী শুল্কটি দেয়া হবে, মানে এটি বলা হয়েছে। এবং সেটি আসলে বিভিন্ন সীমা অনুযায়ী সেটি বাড়ানো হয়েছে, প্রত্যেকটি স্তরই বাড়ানো হয়েছে। 10 লক্ষ থেকে 1 কোটি সেটি মানে 1,500 থেকে সেটি 2,500 করা হয়েছে। 1 কোটি থেকে 5 কোটি সেটি 7,500-এর পরিবর্তে প্রায় 12,000 টাকা করা হয়েছে, এবং 5 কোটির উপরে হলে সেটি 10,000 টাকা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অধ্যাপক আবু আহমেদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই, সামগ্রিকভাবে এই বাজেট দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, এবং তারা মনে করছেন যে এইটি অত্যন্ত গণমুখী ও উন্নয়নমূলক বাজেট হয়েছে। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার দৃষ্টিতে এই বাজেটটি কিরকম মনে হচ্ছে? অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে ইটস এ বিগ বাজেট, অলসো এ গুড বাজেট, কিন্তু আমি যেভাবে দেখি মানে বিগ বাজেট যে গুড বাজেট হবে এটার কোনো নিশ্চয়তা নাই। কারণ হচ্ছে এই যে বাড়তি কর, এই যে 4 লক্ষ উপর যে টোটাল বাজেটের যে সাইজ, এই যে বাড়তি কর 35% এডিশনাল ট্যাক্স কালেক্ট করতে হবে গত বছরের তুলনায় এনবিআরকে, এগুলো জনগণের পকেট থেকে যাবে। ভ্যালুয়ারি ট্যাক্সের কথা তো বলাই হলো, তারপরে এই যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এগুলো এক ধরনের আর মানুষের যে ক্যাপাসিটি টু বিয়ার, মানে সহন করার ক্ষমতার উপর কিন্তু চাপ ফেলবে। সুতরাং সবকিছু মিলিয়ে এটা কতটা জনবান্ধব সে ব্যাপারে আমার প্রশ্ন আছে। সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে যে সরকার বারবার বলতে চাচ্ছেন যে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি এই বাজেট প্রেজেন্টেশনে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কোনো স্টেপ দেখি নাই। একটা বড় স্টেপ হতে পারতো কর্পোরেট ইনকাম ট্যাক্সের রিডাকশন যদি হতো। সারা পৃথিবী কিন্তু ট্যাক্স রিডিউস করতেছে, কর্পোরেট ইনকাম ট্যাক্স রিডিউস করতেছে, ইভেন পার্সোনাল ইনকাম ট্যাক্সও তারা হ্রাস করার দিকে অগ্রসর হচ্ছে। ইউকে করেছে, ইন্ডিয়া করেছে, যুক্তরাষ্ট্র করেছে, এবং মেনি আদার ইকোনমিজ তারা এখন কম্পিট করতেছে কে কতটা কম ট্যাক্সে ব্যবসা করার জন্য সুযোগ করে দিতে পারে। না, আনফরচুনেটলি বাংলাদেশে এই ইস্যুটা বা এই যে বেশি ট্যাক্স রেট হলে বেশি কালেক্ট হবে, এই থিমের উপর, যেটা ফলস একটা মানে থিম, সেটার উপর এখনো বসে আছে। সুতরাং অর্থমন্ত্রী মহোদয় যদি বলতেন যে হ্যাঁ আমি কর্পোরেট ইনকাম ট্যাক্সও কমাচ্ছি, লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে বিশেষ করে যেগুলো কমালে ওগুলো ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা বাড়তো, এবং শেয়ার হোল্ডার্সেরা যারা সাধারণ বিনিয়োগকারীরা 2010-এর সেই কেলেঙ্কারির সময় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর থেকে তারা কাটিয়ে উঠতে পারে নাই, তারাও একটু উপকৃত হতো। একটা সাজেশন ছিল যে ডিভিডেন্ড ইনকামের 1 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখার জন্য, কিন্তু আনফরচুনেটলি সেই সাজেশনটুকু অর্থমন্ত্রীর মধ্যে অতটা সিরিয়াসলি অ্যাড্রেস করার জন্য সময় পান নেই। তো আমি মনে করি যে সময় এখনো আছে, বড় রকমের বাজেট দিলে ওইটা যে খুব বেশি ক্রেডিট ওয়ার্ডে হবে তা না। আপনার ওয়েস্টেজ হচ্ছে, ফিলফারেজ হচ্ছে, করাপশন হচ্ছে। এখন মানুষ কেন, জনগণকে কেন আপনি বলবেন যে আপনারা বেশি করে ট্যাক্স দেন? ওই যে ব্যাংকগুলো, সরকারি মালিকানা কতগুলো ব্যাংক, কয়েকটা ব্যাংক আছে, সেখানে লুটপাট হচ্ছে এবং তাদের ক্যাপিটাল শর্টেজ হচ্ছে। তো জনগণকে বলার জন্য কোন কি মোরাল স্ট্যান্ডিং আছে সরকারের যে আপনারা বেশি হারে ট্যাক্স দেন এবং ওইখানে টাকা লাগবে, ওইখানে টাকা লাগবে? ঠিক আছে, জিনুইন কাজকর্মে তো অবশ্যই জনগণ ট্যাক্স দিবে, ট্যাক্স না দেওয়ার কথা না। আবু আহমেদ, আমার মনে হয় যে এই জিনিসটা জনগণকে আরো মানে সম্পৃক্ত করা, কিভাবে জনগণের টাকা ব্যয় হচ্ছে এবং সেই টাকাগুলি যদি এইভাবে কোনো একটা ফাঁক গলে চলে যায়, সেটা জনগণের জন্য কোনো উন্নয়নে কাজে লাগবে না বা জনগণের কাজে লাগবে না। আপনার কাছে আবার ফিরে আসছি। মুস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে একটু এই বাজেট সম্পর্কে জানতে চাই, যেটি নিয়ে কথা আছে যে অনেক বড় বাজেট, কিন্তু বড় বাজেটের চাইতেও বেশি যেটি আপনারাও বলেছেন চ্যালেঞ্জ, যে এটি কিভাবে বাস্তবায়ন করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যয় যেটি ধরা হয়েছে, আমরা জানি যে ব্যয় হিসাব করেই আয় করার পরিকল্পনা সরকার করে বাজেটের ক্ষেত্রে, কিন্তু সেই আয়টি কিভাবে হবে সেই দিক নির্দেশনাটা যথেষ্ট কিনা, এবং সেই ক্ষেত্রে মানুষ যারা ইতিমধ্যে কর দিচ্ছেন তাদের উপরই ভারটা আরও বেশি করে দেওয়া হচ্ছে কিনা।
ধন্যবাদ। আমার মনে হয় না যে বাজেটের যে আকার এটা আমাদের দেশের উন্নয়নের প্রয়োজনীয়তার নিরিখে খুব বড়। এটা আমাদের জিডিপির শতকরা 20 ভাগের সমান, আর মাথাপিছু যদি ধরি এটা 25,000 টাকা মাথাপিছু। সুতরাং এটা আমি মনে করি না যে এটা বড়। কথাটা হলো যে এই বাজেটের অর্থায়নটা কিভাবে করা হবে, এই বাজেটের ঘাটতি অর্থায়ন কিভাবে করা হবে, এটা কিভাবে আমরা বিনিয়োগ করব, সাশ্রয়ীভাবে করতে পারবো কিনা, সুশাসনের সাথে করতে পারবো কিনা, সময় মতো করতে পারবো কিনা, এটাই হলো মূল চ্যালেঞ্জ। যে অনুমতিগুলো করা হয়েছে যেমন বৈশ্বিক প্রেক্ষাপটে আমার মনে হয় যে একটু বোধহয় বেশি আশাবাদী হয়ে গেছে, কারণ সামগ্রিকভাবে আমরা যেটা দেখি যে বৈশ্বিক অর্থনীতি যে উঠানামা, আমাদের রপ্তানি এবং আমাদের রেমিটেন্সের যে প্রাক্কলন, মনে হয় যে সেখানে বেশ বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমাদের প্রাক্কলন করা হয়েছে যে আমাদের যে আমরা অর্থ যেটা বিনিয়োগ করব, খরচ করব, সেটা শতকরা 26 ভাগ হারে বাড়বে, আর কর যেটা আদায় করব এটা শতকরা 36 ভাগ বাড়বে। কিন্তু আমরা গত কয়েক বছরের যদি আমরা গড় হিসাব নেই তাহলে এটা 15, 16, 17, 18% বেশি ছিল না। এখানে বৈদেশিক যে সাহায্য সেইটার যে ব্যয় সেটা প্রায় শতকরা 90 ভাগের বেশি আমরা ব্যয় করতে পারবো, এটা প্রাক্কলন করা হয়েছে। এই জায়গাগুলোতে কোন ধরনের সংস্কার আমরা নিচ্ছি সেই জায়গাটাতে কিন্তু খুব স্পষ্ট কোনো ধারণা আমরা পাইনি। ভ্যাটের উপরে নির্ভরশীলতা বাড়বে, অপ্রত্যক্ষ কর এটা জনগণের উপরে এটার একটা বোঝা হবে, এটা আশঙ্কা করাই যায়। কারণ অনেকগুলোকে যদিও আওতায় বাইরে রাখা হয়েছে, কিন্তু তারপরও নতুন অনেক পণ্যের উপরে 15% ভ্যাট বসবে, যেগুলো আগে হয় 0 ছিল অথবা 4 ছিল। আর একটা ধারণা করা হয়েছিল যে এসডিটা তুলে নেওয়া হবে, সেখানেও কিন্তু অনেক পণ্যের উপরে এসডি রয়ে গেছে, যে সম্পূরক ডিউটি যেটা। সুতরাং সবটা মিলে একটা মূল্যস্ফীতি 5.5%-এর মধ্যে রাখা এটা খুবই একটা চ্যালেঞ্জিং হবে। আর যে ধরনের সংস্কার কর্মসূচিগুলো প্রয়োজন ছিল যাতে করে আমাদের বাস্তবায়নের সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো যায়, সেই জায়গাটাতে যেমন ডাইরেক্ট অ্যাক্ট ট্যাক্স যেটা করা ছিল, সিভিল সার্ভিস অ্যাক্ট যেটা করার কথা ছিল, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এইসব জায়গাগুলোতে যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে কিন্তু এই বাস্তবায়নটা আমরা করতে খুবই দুরূহ হবে। আরেকটা হলো যে সরকার 1 টাকা বিনিয়োগ করলে ব্যক্তিখাত আমাদের দেশে 4 টাকা বিনিয়োগ করেন। সুতরাং সেখান থেকে দেখতে হবে যে ব্যক্তিখাতকে কতটুকু এখানে তাদের বিনিয়োগকে আমরা সক্ষমতা দিতে পারছি। সেদিক থেকেও আমার মনে হয় যে ধরনের সুরক্ষা ব্যক্তিখাতকে দিতে হবে সেই, এবং যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি বাস্তবায়ন করে ব্যক্তিখাতের বিনিয়োগ আকর্ষণ করতে হবে, সেই জায়গাটাতে কিন্তু আমরা অনেক দুর্বলতা লক্ষ্য করি। আরেকটা, এবং সেগুলো যদি ঠিকমতো বাস্তবায়ন যদি করা হয় তাহলে এটা ব্যক্তিখাতের বিনিয়োগকে আকর্ষণ করে আমাদের এই কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, আমাদের অর্থনীতির প্রতিযোগিতার সক্ষমতা সৃষ্টি করতে পারবে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মাননীয় সংসদ সদস্যদের কি ভূমিকা। আমি মনে করি যে 3টা পর্যায়ে এক্ষেত্রে ওনাদের ভূমিকা আছে। একটা তো হলো যে বাজেট যখন নাকি প্রণীত হচ্ছে আরও মোর অ্যাক্টিভলি তারা এটার সাথে সংযুক্ত হওয়ার আমরা আকাঙ্ক্ষা করি। দ্বিতীয়ত হলো যে এখন যেসব প্রস্তাব দেয়া হচ্ছে সেই প্রস্তাবগুলো নিয়ে তারা আলোচনা করবেন, কোন প্রস্তাবের ফলে আমাদের সামাজিক বৈষম্য কমবে, কোন ধরনের ইনিশিয়েটিভগুলো নিলে আমাদের কর্মসংস্থান হবে, তাদের নিজস্ব এলাকাতে কর্মসংস্থান হবে, এসব বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। আর সবচেয়ে বেশি সেটা হলো যে বাস্তবায়ন যখন করা হবে তখন যাতে তারা সেই বাস্তবায়নের সাথে সংযুক্ত থাকেন, সম্পৃক্ত থাকেন, এগুলোর যে দেখভাল করা ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, সুশাসনের সাথে হচ্ছে কিনা, কোনো দুর্নীতি হচ্ছে কিনা, লোকাল গভর্নমেন্টগুলো এগুলোর সাথে সম্পৃক্ত থাকতে পারছে কিনা, এই জায়গাগুলোতে কিন্তু তাদের একটা বড় ভূমিকা আছে, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আরেকটা সেটা হলো যে আমরা বলেছিলাম যে ভ্যাট হয়তো 12% হলে হয়তো ভালো হতো। মাননীয় অর্থমন্ত্রী বলেছেন 15% 3 বছরের জন্য। তো কিন্তু তারপরে আমার মনে হয় যে এখানে একটা চিন্তাভাবনা করার সুযোগ আছে, যেহেতু যে সাপ্লিমেন্টারি ডিউটিস যেগুলো নাকি আছে সম্পূরক শুল্ক, সেখানে
অনেকগুলি কিন্তু তুলে নেওয়া হয় নাই, এখনো আছে। মুস্তাফিজুর রহমান, আমার মনে হয় যে এইখানে সংসদের একটা কিছু করার আছে, কারণ মানুষেরও প্রত্যাশা যে ভ্যাটটা আরো কম থাকলে সুবিধা হবে। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আয়কর যারা দিচ্ছেন তারাই কিন্তু বেশিরভাগ ভ্যাট নেটওয়ার্কের মধ্যে আসবেন। ফলে আয়করের সংখ্যা বা এটার নেটওয়ার্কটা বাড়ানোর দিকে সরকার যথেষ্ট সক্ষমতা দেখাতে পেরেছে বলে আমরা বিগত সময়ে দেখি নাই। এই জিনিসগুলি কিভাবে অ্যাড্রেস করা হবে, একটা বিরতির পর আপনার কাছে দুজনের কাছে ফিরে আসছি। স্পিকে নিচ্ছি আরো একটা বিরতি। বাজেট নিয়ে কথা বলছিলাম অধ্যাপক আবু আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে। মুস্তাফিজুর রহমান, খুব সংক্ষেপে জানতে চাই যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে অনেক পরিকল্পনা আছে যেগুলি বাস্তবায়ন করা দরকার, সেই বিষয়গুলি কি করণীয় কর্মসংস্থানের ক্ষেত্রে? ধন্যবাদ। হ্যাঁ, কর্মসংস্থানের ক্ষেত্রে তো দুভাবে কর্মসংস্থান হবে। একটা হলো যে আমাদের সামগ্রিক যদি বিনিয়োগ পরিস্থিতি ভালো হয় তাহলে সে বিনিয়োগ আমাদের কর্মসংস্থানের সৃষ্টি করবে। সেটা সরকার প্রত্যক্ষভাবে যতটা না করতে পারবে তার থেকে বেশি হলো যে সরকার প্রাইভেট সেক্টরের বিনিয়োগকে কতটুকু আকর্ষণ করে সেখানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তো প্রাইভেট সেক্টর সেটা করতে সক্ষম হবে যখন নাকি সরকারি বিনিয়োগগুলি প্রত্যাশিত ফল দিবে, সময় মতো হবে, ইজ অফ ডুইং বিজনেসটা আমাদের বাড়াবে, আমাদের কস্ট অফ ডুইং বিজনেসটা কমাবে, তখনই কিন্তু প্রাইভেট সেক্টর এই কর্মসংস্থান করতে পারবে। মুস্তাফিজুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জনাব আবু আহমেদ, আপনার কাছে ফিরে আসবো একটা বিষয় নিয়ে, যে এই কর্মসংস্থানের প্রশ্নে আসলে আরো কর্মসংস্থানের বাড়ানোর ক্ষেত্রে বাজেটের দিক নির্দেশনা কি থাকলে ভালো হয়। একটা ছোট্ট বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। বাজেট নিয়ে কথা বলছি অধ্যাপক আবু আহমেদের সঙ্গে। আবু আহমেদ, কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে আর কি ধরনের দিক নির্দেশনা দিতে পারে বাজেট? মানে এমপ্লয়মেন্ট বৃদ্ধি, সাধারণত মার্কেট ইকোনমিতে আপনি এমপ্লয়মেন্ট জেনারেট হওয়ার কথা, মানে ট্রু ইনভেস্টমেন্ট। তবে আনফরচুনেটলি বাংলাদেশে যারা ধনী লোক, অতি ধনী লোক, তারা কিন্তু দেশে তাদের সারপ্লাসকে বিনিয়োগ না করে তারা বিদেশে নিয়ে যাচ্ছে, পাচার করতেছে। প্রতি বছর $9 বিলিয়ন US ডলার বাংলাদেশ থেকে বাইরে পাচার হচ্ছে। তো এটা কারা নিচ্ছে? এটা কোনো গরিব লোক নিচ্ছে না, বা মধ্যবিত্ত কেউ নিচ্ছে না। এটা নিচ্ছে অতি ধনী লোকগুলো, যারা ট্যাক্সও দেয় না বা দিলেও কম দেয়, এবং বেনিফিশিয়ারি বিভিন্ন ব্যবসায়িক বেনিফিশিয়ারি কোন রকমের হার্ড ওয়ার্ক না করে, কোন রকম বড় রকম ইনভেস্টমেন্ট না করে তারা টাকা পয়সা মালিক হচ্ছে। ব্যাংকে টাকা নিয়েও তারা টাকা দিচ্ছে না, এবং ব্যাংকগুলা যে আজকে দেউলিয়া হয়েছে ওই দেখা যাবে তাদের সঙ্গে এটা লিঙ্ক আপ আছে। তো এখন এটা থেকে উত্তরণের পথ কি, যে বাংলাদেশে যদি আমরা সোশ্যাল একটা হারমোনিয়াস একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারি, সেটা একটা উপকার দেবে। আর সেকেন্ড পয়েন্ট, যেটা আমি আগে বলেছি, ট্যাক্সের ব্যাপারটাকে একটু অ্যাড্রেস করা উচিত, যে তাদেরকে যদি কিছু ট্যাক্স কনসেশন দেওয়া যায়, ওভারঅল বিজনেসে যদি ট্যাক্স মানে রিডিউস করা যায়, তাহলে তারা যদি মনে করে এখানে ইনভেস্টমেন্ট হলে তাদের রেট অফ রিটার্ন বেশি হবে, আশা করা যায় তারা বা আমাদের দেশে যারা ইনভেস্ট করতে চায় তারা এটা এখানে করবে। অধ্যাপক আবু আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্পিকে নিচ্ছি আরো একটা বিরতি। ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে 6 উইকেটে 305 রান করেছে বাংলাদেশ। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল মজুমদার। আমরা চলে যাব সাইফুল মজুমদারের কাছে খেলার সর্বশেষ পরিস্থিতি জানতে। সাইফুল, খেলা কি অবস্থা দেখছেন, এবং সর্বশেষ যা অবস্থা তাতে ইংল্যান্ড ভালোই জবাব দিচ্ছে, ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য কোন জিনিসগুলি কি পয়েন্ট মনে করেন?
বাংলাদেশ বোর্ডে 305 রান যোগ করেছে, অর্থাৎ 306 রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। যে ধরনের শুরুটা দরকার ছিল ইংল্যান্ডে তারা সেটাই করেছে। যদিও বাংলাদেশ প্রথমে ব্রেক থ্রু পেয়েছে, মাশরাফি একটা ব্রেক থ্রু দিয়েছেন, মুস্তাফিজ দারুণ একটা ক্যাচ নিয়েছেন, কিন্তু এরপর যে দ্রুত আরো কিছু ব্রেক থ্রু দরকার, কিন্তু সেটি হয়নি। এখন অ্যালেক্স হেলস এবং জো রুট উইকেটে জমে গেছেন, 50 পেয়ে গেছেন অ্যালেক্স হেলস। এই জুটিটাকে অর্থাৎ বড় হতে দেওয়া যাবে না। যদিও ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ অনেক দীর্ঘ, এরপর এউইন মর্গান, জশ বাটলার, মঈন আলী কিংবা এই ধরনের মতো ব্যাটসম্যানরা আছে যারা হচ্ছে এই ধরনের বড় স্কোরকে তাড়া করতে পারে। একটা বিষয় বলে রাখি যে ইংল্যান্ডের এই কেনিংটন ওভালে 300+ রান করেও কিন্তু জয়ের নজির খুব কম। আমি যদি বলি যে 2007 সালে ইংল্যান্ড হচ্ছে 316 রান করেছিল, সেটি চেজ করে ভারত জিতে যায়। যদি একটু সদ্য উদাহরণটা দেই, গত বছর শ্রীলঙ্কা ইংল্যান্ডকে 306 রানের টার্গেট দিয়েছিল, কিন্তু সে রানও ইংল্যান্ড তাড়া করে ম্যাচ জিতে যায়। অর্থাৎ এই 306 রানের যে টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড, অর্থাৎ বাংলাদেশ যে টার্গেটটা ছুড়ে দিয়েছে সেটি কিন্তু একদমই যদি বলা হয় যে সাবধানী বা আস্থা পাওয়ার মতো কোনো স্কোর সেটি নয়। ইংল্যান্ড হচ্ছে এখন গত 2 বছরে, বিশেষ করে 2015 বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ড কিন্তু প্রায় প্রতিটা ম্যাচে 300 ঊর্ধ্ব রান করছে। একটা যদি বলি যে ইংল্যান্ড হচ্ছে এখন গত 13টা ইনিংসে ইংল্যান্ড আগে বোলিং করেছে, কিন্তু পরে তারা রান তাড়া করে 13টা ম্যাচের মধ্যে 10টা ম্যাচ জিতেছে, মাত্র 3টা ম্যাচ হেরেছে। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে 400 রান তাড়া করে জয় নিয়ে আছে। অর্থাৎ বাংলাদেশকে এখন যে কাজটা করতে হবে যে দ্রুত উইকেট নিতে হবে। এই উইকেটটা বিশেষ করে অ্যালেক্স হেলস কিংবা জো রুটের উইকেটটাকে আসলে যত দ্রুত সম্ভব তুলে নিতে হবে। আমরা দেখছি বাংলাদেশের যে বোলিং অপশন আছে, মাশরাফি ঘুরিয়ে ফিরিয়ে বোলিং অপশন কাজে লাগাচ্ছেন। এর মধ্যে মুস্তাফিজ শরীফকে বোলিং কাজে লাগানো হয়েছে, রুবেল হাসান বোলিং করেছেন, সৌম্য সরকারকে আপনি দেখেন সৌম্য সরকারও বোলিং করেছেন। অর্থাৎ মাশরাফি চাইছেন এই উইকেটটাকে যত দ্রুত আসলে থামিয়ে দেওয়া যায় ততটাই ভালো হবে। তা না হলে কিন্তু 305 রানও কিন্তু খুব একটা আস্থা দিতে পারছে না বাংলাদেশকে। আমি একটা বলে রাখি যে এই কেনিংটন ওভালে সকাল থেকেই দর্শকরা কিন্তু এসছে আরেকটা জয় দেখতে। চট্টগ্রামে 2011 সালে বাংলাদেশ জিতেছিল, তারপর 2015-তে অ্যাডিলেডে জিতেছিল। সুতরাং টাইগার ফ্যানরা চাইছে যেন চিটাগং অ্যাডিলেডের পর ওভালে যেন আরেকটি বাংলাদেশ যেন আরেকটা ইংলিশ বধ করে, সেই লক্ষ্যে যেন আছে বাংলাদেশ। সাইফুল মজুমদার, আমার মনে হয় যে সেই জন্য দ্রুত উইকেট ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আমরাও প্রত্যাশায় থাকি যে যত দ্রুত উইকেট ফেলানো সম্ভব। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরে।